সোজা সাপটা মেগা ডিবেটে আপনাদের প্রত্যেককে স্বাগত। চীনে একটা প্রাচীন প্রবাদ আছে। প্রবাদটা হলো, টু লিড দ্য পিপল ওয়াক উইথ দেম। যার বাংলা করলে দাঁড়ায়, জনগণের নেতা হতে চাইলে জনগণের সঙ্গে হাঁটুন, জনগণের মাঝে হাঁটুন। এসআইআরে বাংলার মানুষের সমস্যা, বাংলার মানুষের হয়রানির কথা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজেই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিড়ে ঠাসা এজলাস, দেশের শীর্ষ আদালতের 3 বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন, আর্জি জানালেন গণতন্ত্রকে রক্ষা করার। দেশের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী আইনজীবীর মতো এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন। আইনের ডিগ্রি তার হয়তো আছে, বহু বছর আগে তিনি কয়েকটা মামলা লড়েও ছিলেন হয়তো, কিন্তু তারপর থেকে তার পরিচয় তিনি রাজনীতিক। এহেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন এসআইআর নিয়ে, যা নিশ্চিতভাবেই দেশের ইতিহাসে নতুন নজির তৈরি করল। তিনি শাসক, আবার তিনিই বিরোধী, এটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। 3 দিনের দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মেজাজ দেখল রাজধানী। আর ঘরে ফিরেই কৌশলী শাসক। ভোটারের মন জিততে বাজেটে একের পর এক ঘোষণা। 500 টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার। মাধ্যমিক পাশ করা বেকারদের জন্য 1,500 টাকা বেকার ভাতা। 4% হারে ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের। 26-এ ফের বঙ্গবাসীর মন পেতে বাজেটে কল্পতরু মমতার সরকার। বঙ্গে শাসক, দিল্লিতে বিরোধী। ঘরের সারিতে দাপিয়ে বেড়ালেন রাজধানী রাজপথ। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন। নির্বাচন কমিশনকে হুঙ্কার দিলেন। সুপ্রিম কোর্টে আইনজীবীদের ভিড়ে দাঁড়িয়ে প্রশ্ন তুললেন এসআইআর নিয়ে। Bengal is targeted, sir. Sir, you tell me why not Assam? Sir, why not Assam? কেউ বলছেন জনতার জন্য লড়াই, কেউ বলছেন নাটক, কেউ বলছেন জননেত্রী এমনই হন, তো কেউ বলছেন সবই জনতার মন পাওয়ার কৌশল। তর্ক চলুক, লড়াই চলুক বাংলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে দিল্লি সফর নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ। বাংলার মুখ্যমন্ত্রী নন, তৃণমূল নেত্রী হিসেবে দিল্লি গিয়েছিলেন তিনি, তার দাবি। 3 দিনের সফরে বাংলার এসআইআরকে গোটা দেশের শিরোনামে তুলে আনলেন তিনি। এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর অবশ্যই চলছে, সেটা চলবেও। তৃণমূলের বিরোধীরা বলছে মমতার দিল্লি সফরের গোটাটাই গিমিক, গোটাটাই নাটক। তর্ক চলতেই পারে, চলবেও, কিন্তু ঘটনা হলো বাংলার ভোটের লড়াই রাজধানীর দিল্লিতে শোরগোল তুলে দিল, এ নিয়ে সন্দেহ নেই। যিনি এটা করলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা সাপটা মেগা ডিবেটে আমাদের আজকের মোশন বাংলার হলে উত্তাল দিল্লি। আর এ নিয়ে বলার জন্য অনেকেই আমাদের সঙ্গে আছেন, আমি এক এক করে ডেকে নেব। আরও একবার আমাদের বলে দিই, আমাদের মোশন বাংলা দখলে উত্তাল দিল্লি। আমি প্রথমেই ডাকব তৃণমূল কংগ্রেসের পক্ষে তন্ময় ঘোষকে। তন্ময়, আজকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বলতে গিয়ে আমার 2টো ঘটনা মনে পড়ল। আজকে বিশ্বদা বলেছেন যে ভারতবর্ষের বুকে অনন্য নজির স্থাপন হয়েছে, ইতিহাস স্থাপন হয়েছে। 1942 সালের 29শে সেপ্টেম্বর তমলুক জেলা কোর্টের দিকে এগিয়ে চলেছেন একজন 71 বছর বয়সী মহিলা। এগোচ্ছেন হাতে তিরঙ্গা পতাকা। কিছু দূর এগোনোর পর একটা গুলি লাগলো বুকে। পতাকা ঠিক সেইভাবেই উঠছে, এগোচ্ছেন। সামনে ইংরেজ সেনাবাহিনী, তারা যতবার প্রতিহত করার চেষ্টা করছেন তিনি এগোচ্ছেন। দ্বিতীয় গুলিটা লাগলো, বসে পড়লেন, কিন্তু পতাকাটা তখনও হাতে ধরা আছে। তারপর আর একটু এগোনোর চেষ্টা করতেই তৃতীয় গুলিটা কপালে লাগলো এবং উনি মাটিতে পড়ে গেলেন। কিন্তু জাতীয় পতাকাটা, সেই সময়ে তিরঙ্গা পতাকাটা হাতে কিন্তু উড়ছে। এটা হচ্ছে বাংলা। এই বাংলার মাটিতে সেই বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার জন্ম হয়। সেই বাংলাকে যারা চিনতে ভুল করেছিল
তাদেরকে আজ রাখবার বাংলার মাটির শক্তিটা ইতিহাসের পাতায় লিখে দিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন তর্ক বিতর্ক চলছে, বিভিন্ন লোকজন ফেসবুক সহ সমাজ মাধ্যমে মিম বানাচ্ছে, কিন্তু একজন মানুষ তিনি দেখিয়ে দিলেন 10 কোটি মানুষকে রক্ষা করার জন্য দরকার পড়লে, সেটা কলকাতার রাজপথ হোক বা দিল্লির রাজপথ, সেখান থেকে দরকার হলে রাজনৈতিক আন্দোলন হোক বা আইনি পথের আন্দোলন, সমস্ত জায়গায় যে নামটা আসছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটির শক্তিটা প্রকাশ করে দিলেন, এই জন্যে আজকে আমরা গর্বিত। কারণ বিজেপি এবং বিজেপির বি টিম, সরাসরিভাবে বলতে গেলে বিজেপির বি টিম, ভারতের জাতীয় নির্বাচন কমিশন বাংলার প্রতি যে বৈমাত্র্য সুলভ আচরণ করেছে, ইললজিক্যাল লজিক্যাল ডিসক্রিপেন্সি করেছে, তাই নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে আজকে কোর্টে সিজিআই বলেছেন যে আপনারা এআই ব্যবহার করেছেন, কিন্তু একটু কমন সেন্স ইউজ করে একজন জ্ঞানপীঠপ্রাপ্ত পুরস্কারপ্রাপ্ত লেখক, তার নামও চলে আসছে, একজন নোবেলজয়ী অধ্যাপক, তার নামও চলে আসছে, এইটুকু কমন সেন্স বোধহয় লাগানোই যেত। সেই কমন সেন্সটা লাগাননি, নাকি ইচ্ছাকৃতভাবে এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে বিজেপি, আজকের পর থেকে তারা নিশ্চিতভাবে সেটা দুবার ভাববে। বিষয়টা হচ্ছে ইললজিক্যাল লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে নামের বানান, এই নিয়ে আমরা বহুবার তর্ক করেছি, এই শোতে এসেও তর্ক করেছি, বিভিন্ন জায়গায় এই নিয়ে ঝড় উঠেছে। এসআইআর নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলা এবং বাংলার বাইরের যে রাজ্যগুলো, 12টা রাজ্যে একসঙ্গে হচ্ছে, 11টা রাজ্যের সঙ্গে বাংলার পার্থক্য মাইক্রো অবজারভার করে দেওয়া হয়েছে, যাদের কোনো সাংবিধানিক বৈধতাই নেই, ক্ষমতাই নেই, যা যা করা সেগুলো করছেন। ভারতের জাতীয় নির্বাচন কমিশন, তাদের ক্ষমতাই নেই কে নাগরিক নট ঠিক করার, কিন্তু যখন লিস্ট বেরোচ্ছে সেখানে ডি ভোটার বা নট সিটিজেন অফ ইন্ডিয়া লেখা হচ্ছে। এই যে বাঙালিদের প্রতি তাদের বিদ্বেষ, বঙ্গ বিজেপির নেতারা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফিরতে হলো, বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হবে, এই সরকারকে তাড়িয়ে দেওয়া হবে, সেটা ঠিক করবে বাংলার মানুষ 2026-এ। আমি শুধু বিজেপি এবং নির্বাচন কমিশনের প্রতি একটাই কথা বলবো, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা থেকে ওদের চৈতন্য হোক। বিজেপির পক্ষে সুদীপ্ত গুহ। অনেকে বলছেন যে উনি বাংলার জন্য আজ সুপ্রিম কোর্টে গেছেন। উনি বাংলার জন্য সুপ্রিম কোর্টে গেছেন। গত আমরা যদি 3 দশক দেখি, উনি বাংলার বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে উনি লড়াই করেছেন, কিন্তু ততদিন উনি সুপ্রিম কোর্টে যাননি কেন? আপনারা বলবেন যে উনি বাংলার কোন কোন ইস্যুতে গেছেন। উনি সুপ্রিম কোর্টে যাননি, যেখানে যাওয়া উচিত ছিল 21শে জুলাই, যেটা নিয়ে প্রত্যেক বছর উনি আন্দোলন করেন। একবারও সুপ্রিম কোর্টে যাননি। বারাসাতে গুলি খেয়ে মরল না, উনি সুপ্রিম কোর্টে গেছেন। উনি ভিখারি পাসওয়ান থেকে শুরু করে বিভিন্ন যে আন্দোলনগুলো, নেতাই এটসেট্রা, কোনোদিন উনি সুপ্রিম কোর্টে যাননি। আজকে কার জন্য সুপ্রিম কোর্টে গেলেন উনি? বাংলার জন্য না নিজের জন্য? আপনি যদি বলেন যে উনি কোন ব্যক্তিটির জন্য সুপ্রিম কোর্টে গেলেন, উনি কুনানের জন্য গেছেন সুপ্রিম কোর্টে? না, উনি মদন মিত্রের জন্য যাননি, ওনার খুব কাছের লোক পার্থ কারোর জন্য যাননি। সেই সময় উনি ভারতের সব বড় বড় সব লয়ারকে পাঠিয়েছেন। আজকে কেন গেছেন? নিজের প্রচার করতে গেছেন উনি নিজের প্রচার করতে গেছেন, এবং ওনার যে ভাইপো তাকে মুখ্যমন্ত্রী করার জন্য গেছেন। উনি ভাইপোর সঙ্গে বাকি যে নামগুলো বললাম তাদের একটা পার্থক্য আছে, তাদের সময় উনি যাননি, আজকে গেছেন। আজকে একটা প্রচারের জন্য গেছেন। উনি জানেন যে ওনার ওই ছোট্ট একটা 15 মিনিটের এতে কিচ্ছু যায় আসে না। ওনার বিভিন্ন চেঁচামেচি হই হুল্লোড়ে মানুষ ভুলে গেছেন যে উনি লয়ার। উনি বিভিন্ন সময় আমাদের মনে করিয়ে দিয়েছেন যে উনি কবি, উনি গান গাইতে পারেন, উনি মিউজিক জানেন, উনি লোকনৃত্য করতে পারেন, উনি সাহিত্য লেখেন, উনি প্রবন্ধ লেখেন, উনি রান্না জানেন, উনি বিভিন্ন ভাষা জানেন, যেমন তেলেগু জানেন, তামিল জানেন, ভোজপুরি জানেন, মণিপুরি জানেন, বাংলা তো জানেনই, তার সঙ্গে ইংরেজি জানেন, ফ্রেঞ্চ জানেন, এটসেট্রা এটসেট্রা সব জানেন। উনি স্কুটার চালাতে জানেন, এটাও জানেন, মানে ওকালতিও জানেন। সেটা জানান দিতে মানুষকে, যাতে মিডিয়াতে কিছুটা মানুষ জানতে পারে, মিডিয়াতে যাতে ফোকাস পান, সেই জন্য উনি আজকে সুপ্রিম কোর্টে 15 মিনিটের জন্য গেছেন। এর কোনো এফেক্ট নেই, সেটা উনিও খুব ভালো করে জানেন, এবং তার প্রমাণ হলো যে 4 দিন পর আবার একটা ডেট পড়েছে, তার মধ্যে পুরো এসআইআর প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। উনি বলছেন যে এখানকার নাকি বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম, তাদের নাকি এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের যারা এস্টাবলিশড মুসলিমদের পার্টি, তারা পর্যন্ত দাবি করছে না যে এই এসআইআর প্রসেসটা হচ্ছে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার জন্য। আজকে যে 4টে মুসলিম পার্টির যে জোট হয়েছে, এমআইএম, হুমায়ুন বা হতে চলেছে সিপিএম বা আইএসএফ, তারা তো একবারও সুপ্রিম কোর্টে যায়নি যে এসআইআর প্রসেসটা বন্ধ হোক। আপনি চাইছেন কেন? কারণ এখানে কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে কিন্তু এটা একটা প্রসেস চলছে, একটা সায়েন্টিফিক প্রসেস চলছে। এখানে কোনো রকম হিন্দু মুসলমানের কোনো ব্যাপারই নেই।
তারপর বলছেন যে বাংলার জন্য উনি বাংলার জন্য চাইছেন। আমি একটা করে উদাহরণ দেবো যে গত 15 বছরে একের পর এক টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট এই বেঙ্গলকে দিয়েছে। বেঙ্গলে উনি সেই প্রজেক্টে উনি কাজ করতে দেননি। 2009 থেকে 11 যে প্রজেক্টগুলো উনি কুমির ছানা দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন, কয়েকশো রেল প্রজেক্ট, উনি 2011-তে আসার পর একটা রেল প্রজেক্টে উনি 1 টাকাও দেননি, যেটা নাকি বুদ্ধবাবু পর্যন্ত তার আগে যখন সময় ছিল উনি 33% দিয়েছিলেন মেট্রো রেলে। না দিয়েছেন জমি, না দিয়েছেন তার মানে এখানকার ম্যাচিং গ্র্যান্ট, কিচ্ছু দেননি উনি, এবং এখানে জমিও দেননি। আপনি আপনার নিজের বাজেটে ঘোষণা হওয়া প্রজেক্ট আপনি এখানে করতে দেন না, আপনি বাংলার জন্য ভাবেন আপনি? এটা মানুষকে বিশ্বাস করতে হবে। গত 15 বছর ডাক্তার রিক্রুট হয়নি, গত 15 বছর সরকারি হাসপাতালে ডাক্তার রিক্রুট হয়নি, টিচার যা রিক্রুট হয়েছে পুরোটাই আপনারা জানেন কীভাবে রিক্রুট হয়েছে। ইউনিভার্সিটি লেভেলে আমাদের MA MSc ছেলেরা পাস করে তারা চাকরি করছে 20 থেকে 25,000 টাকার মানে বেতনে। আজকালকার দিনে আপনি দেখবেন চারিদিকে যে বিভিন্ন কোচিং ইনস্টিটিউটগুলো রাইস মাইস জজ টেলিগ্রাফ তারা প্রায় উঠে গেছে, যারা নাকি আজকে আগে আপনাদের বড় বড় চ্যানেলে যারা অ্যাডভার্টাইজ করতেন, কেন উঠে গেছে? কারণ তারা জানে যে এখানে কম্পিটিটিভ, আর অথচ আপনি পাটনায় যান সেখানে দেখুন বড় বড় কোচিং সেন্টারগুলো চলছে তারা গভর্নমেন্টের পরীক্ষার জন্য। আর অনেক কিছু বলার ছিল, পরে স্টেজে এসে সেটা বলবো। আপনি বললেন না জ্ঞানপীঠ, নোবেল পুরস্কার ইত্যাদি, এরা কারা সেটা বাংলার মানুষ জানে। ভূমি সংস্কার নিয়ে সবচেয়ে বেশি যেই ভদ্রলোক প্রতিবাদ করেছিলেন সেই অমর্ত্য সেন, যিনি নাকি সেটা প্রচার করেছিলেন, তার ভূমি নিয়ে কয়েক ছটাক জমি নিয়ে আজ পর্যন্ত একটা ডিসপুট আছে। সেই ডিসপুটে আমি দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জি অন্যায়ভাবে তাকে সাপোর্ট করেছিলেন অমর্ত্য সেনের অন্যায়কে, এবং সেই জন্য অমর্ত্য সেন আজকে এখানে এসে তার কৃতজ্ঞতা বশত SIR-এর মতো একটা প্রসেসকে উনি বিরোধিতা করছেন। আর জ্ঞানপীঠ, আমি ওনাকে সম্মান করি, আমি বলছি না, কিন্তু আপনারা সবাই জানেন যে কার লয়্যালটি কোথায় অ্যান্ড এটসেট্রা, কেন তারা এই প্রসেসটার বিরোধিতা করছে। SIR প্রসেস চলবে, এটা গভর্নমেন্টের প্রসেস, সাংবিধানিক একটা নিয়ম। এবং তারপর শেষে যেটা বলছি, আপনি বললেন না যে বাংলার মানুষ ঠিক করবে, হ্যাঁ বাংলার মানুষ ঠিক করবে। আজ থেকে 3 মাসের মধ্যে বাংলার মানুষ ঠিক করবে যে এই বাংলায় একজনও রোহিঙ্গা এবং বাংলাদেশি থাকবে না, তাদের আমরা এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। 3 মাস পরেই আপনারা সেই রেজাল্ট দেখতে পাবেন। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ সুদীপ্ত গুহ। রোহিঙ্গা এবং বাংলাদেশে থাকবে না, আমরাও চাই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী কেউ না থাকুক, ভোট হোক আমাদের দেশের নাগরিকদের নিয়ে। কিন্তু আপনার সাথে আমি একটা মত, আপনার অবশ্যই দলের মত, কিন্তু অমর্ত্য সেন আমাদের গর্ব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। জয় গোস্বামী আমাদের গর্ব। জ্ঞানপীঠ বা নোবেল এগুলো নিয়ে আপনাদের প্রশ্ন থাকতেই পারে, সাধারণ বাঙালিকে আপনি বিশ্বাস করাতে পারবেন তো? এটা হচ্ছে বড় বিষয়। পরে বক্তা কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী। দিল্লি মমতার মেজাজ দেখল, শুধু মেজাজ। দেখুন, কে জননেতা কে জননেতা নয় এটা তো নিশ্চয়ই সময় বলবে। জননেতা সেই হয় যে শুধু 10 কোটির জন্যে নয়, 140 কোটি লোকের জন্যে ভোট অধিকার যাত্রা করে। 140 কোটি লোকের জন্যে যে ভারত জোড়ো ন্যায় যাত্রা করে, যে 140 কোটি লোকের ভোটাধিকারের জন্যে সারা বিশ্বের সাংবাদিকদের ডেকে সর্ববৃহৎ নথিপত্র সমেত সাংবাদিক সম্মেলন করে। সেই জন্যে জননেতা বা জননেত্রী বলে কাউকে একটা স্টিকার লাগিয়ে দেওয়া কোনো সংবাদ মাধ্যমের জন্যে জাস্টিফাইড নয়। উনি স্যারের বিরোধিতা করছেন। দেখুন, একটা কথা পরিষ্কার করে বলি, জাতীয় কংগ্রেস স্পেশাল ইনসেন্টিভ রিভিশনের বিরোধী নয়, কিন্তু যে প্রক্রিয়াতে SIR পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠন নির্বাচন কমিশন লাগু করেছে তার আমরা নিশ্চয়ই বিরোধী। লাইন দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, হিয়ারিংয়ের নামে মানুষ হেনস্থা হয়েছেন, অবশ্যই এই ঘটনাগুলোর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কি প্রমাণ করতে চাইলেন? যখন SIR শুরু হয়েছিল, যখন মাননীয় রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দলনেতা সরব হয়েছিলেন এই SIR-এর বিরুদ্ধে, সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিঞ্চিত একটু কম আওয়াজ তুলতে দেখা গেছিল। আজকে SIR প্রক্রিয়া শেষ লগ্নে এসে 2026-এর ভোটের দিকে তাকিয়ে
উনি এখন রোড শো করতে শুরু করলেন দিল্লির রাজপথে। উনিও জানেন এটা ফ্রুটলেস। বহু সাংবাদিক পশ্চিমবঙ্গ থেকে চলে গেল, কাভারেজ দিল, সারা দিন মিডিয়া দেখাচ্ছে। এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন। উনিও জানেন এটা একটা ফ্রুটলেস ভিজিট। গেলাম সুপ্রিম কোর্টে, আমি একজন মুখ্যমন্ত্রী, দু কথা বলার সুযোগ পেলাম। সেটা আইনত না বেআইনি সেটা সময় বলবে। বহু বিশ্লেষক রয়েছে। উনি গেছেন, ওনার সাংবিধানিক অধিকার আছে মানুষের জন্য বলার, উনি বাংলার মুখ্যমন্ত্রী, এই অবধি সব ঠিক আছে। বিজেপির সাহায্য নিয়ে যেভাবে বঙ্গভবনকে পুলিশ দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল, সবটাই সাজানো। এবং একমাত্র জাতীয় কংগ্রেস এই ভারতবর্ষের বুকে এসআইআর বিরোধী আন্দোলন করছে। আগামী দিনেও নির্বাচন কমিশন এই জ্ঞানেশ কুমারের নেতৃত্বে, প্রণয়দাদের বি টিম জ্ঞানেশ কুমারের নেতৃত্বে মানুষের ওপরে যদি গণতান্ত্রিক অত্যাচার হয়, যে প্রথম আওয়াজটা ভেসে উঠবে সেটা হচ্ছে রাহুল গান্ধী। আর জনগণকে দিগ্ভ্রান্ত এবং বিভ্রান্ত করার চেষ্টা যে এই বাংলার মুখ্যমন্ত্রী করছেন, যে না আমিও এসআইআর বিরোধী, সেটা একদম সত্য কথা নয়, একদম সত্য কথা নয়। এসআইআর উনি বলেছিলেন হতে দেব না বাংলার মাটিতে, উনি হতে দিয়েছেন। উনি আগে ক্যা ছি অনেক কিছু করেছেন, কিন্তু দিনের শেষে গিয়ে দাদার কাছে সপাটে প্রণাম করেছেন, সাষ্টাঙ্গে প্রণাম করে চলে এসছেন। আজকে বাংলার মানুষের কাছে এটা ক্লিয়ার, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো তফাৎ নেই। ধন্যবাদ।